দেশে ও প্রবাসে বসে আজকে যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণের অনুষ্ঠান আমরাও পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারবার দেখেছি প্রতিবন্ধী মানুষের সাফল্যের কথা। এ পর্যায়ে আমরা দেখব একটি সচিত্র প্রতিবেদন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে দেশের মোট জনগোষ্ঠীর শতকরা প্রায় 10% মানুষ প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের জন্য বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রতিবন্ধীরা এ সমাজের, এ রাষ্ট্রের, তাদেরও আছে 8-10 জন মানুষের মতো বেঁচে থাকার অধিকার, আছে সুশিক্ষা সুস্বাস্থ্য পাবার অধিকার। সেই মানুষটি যখন শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে তখন কোনো প্রতিবন্ধকতাই তাকে দাবিয়ে রাখতে পারে না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর এই জীবনের প্রয়োজনে মানুষ কত কিছুই না করে থাকে। কয়েকজন প্রতিবন্ধী মানুষের প্রতিক্রিয়া জানি। সাইদুর রহমান লাহা শারীরিক প্রতিবন্ধী হয়েও সে এখন গ্রাম্য ডাক্তার। সে প্রতিবন্ধী হলেও লেখাপড়া শেষে গ্রাম্য ডাক্তারের প্রশিক্ষণ নিয়ে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ বিষয়ে তার কাছ থেকে আমরা শুনব। আমি একজন প্রতিবন্ধী এবং ছোটোবেলায় পোলিও হয়ে আমার 2 পায়ে অচল হয়ে যায়। আমি তারপরে খুব কষ্ট করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করার পর যখন দেখলাম প্রতিবন্ধীদের কোনো চাকরি বাকরি এ ধরনের কিছু নাই, তখন আমি এই পল্লী চিকিৎসকের ট্রেনিং নেই এবং এই পল্লী চিকিৎসকের ট্রেনিং নিয়ে গ্রামগঞ্জে সুদূর সবারে সাহায্য সেবা বা চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। আর এই অবস্থায় বর্তমানে আমার 3টে ছেলে মেয়ে, একটা ছেলে বড় ছেলে রাজশাহী ক্যাডেট কলেজের ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়তেছে, আরও 2টা ছেলে মেয়ে লেখাপড়া করতেছে। আমার জীবনযাপন মোটামুটি সব দিক দিয়ে কষ্টের মধ্যে হলেও আমি ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি প্রতিবন্ধী হয়েও। সব প্রতিবন্ধী যদি ছোটোবেলার থেকে কোনো না কোনো কর্মে সংযুক্ত থাকে বা তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা প্রতিবন্ধী হয়েও সমাজে নিজের পায়ে দাঁড়িয়ে তারা সব কিছু সংসার জীবনযাপন করতে পারবে। আমার স্বপ্ন, বড় ছেলে রাজশাহী ক্যাডেট কলেজে পড়ে। এখন এই ছেলেটা আমার যদি ইন্টারমিডিয়েট পাস করার পর কী ডিসিশন নেবে, যদি সেই ডিসিশনে সে একটা ভালো কিছু করুক, এটাই আমার কামনা। আর বাকি 2 ছেলে মেয়ে এরাও ভালোভাবে মানুষ হোক, এটাই আমার কামনা। গাইবান্ধা জেলার সাদিলাপুর উপজেলায় অসংখ্য প্রতিবন্ধী রয়েছে। সরকার ইতিমধ্যে অ্যাসেসমেন্ট করেছে, এটা হিসাব নিকাশ করেছে জরিপ করিয়া, এবং হয়তোবা তাদেরকে পুনর্বাসনের জন্য, তাদের আত্মকর্মসংস্থানের জন্য অথবা তাদের আর্থিক সাহায্যের মধ্য দিয়ে তারা তাদের লেখাপড়া করতে পারে, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। এ ব্যাপারে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। আশা করা যায় যে এই প্রতিবন্ধীদের এইভাবে সরকার যদি পুনর্বাসন করেন, তাদের যদি হিসাব নিকাশ করি সরকারের খাতায় নিয়ে আসেন এবং অদূর ভবিষ্যতে এই প্রতিবন্ধী যারা অবহেলিত, সমাজে অবহেলিত, সরকার যদি তাদেরকে একটু ভালো চোখে দেখেন, আর্থিক দিকে সহযোগিতা করেন এবং মানুষ যদি তাদের প্রতি কেউ পাশে দাঁড়ায়, অবশ্যই প্রতিবন্ধীরা নিজের পায়ে দাঁড়িয়ে তারা দেশের বোঝা হবে না, জাতির বোঝা হবে না, সমাজের বোঝা হবে না। তারাও নিজেরাও সক্ষমভাবে তাদের নিজ দায়িত্ব পালন করে সমাজকে, জাতিকে কিছু দিতে পারবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর এই জীবনকে সুন্দর করার তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়। জন্ম থেকেই গুরুতর শারীরিক প্রতিবন্ধী লেলিন মিয়া। তারও 2টো পা নেই, 2টো হাতেই তার চলার বাহন হিসেবে কাজ করে। একসময় যে লেলিন মিয়া ঘরের বাইরে বের হতে পারত না, এখন সে মোটরসাইকেলের মেকানিকের কাজ করে। কারো কাছে তাকে আর হাত পাততে হয় না। এখন তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলে। আমার নাম লেলিন মিয়া। আমি জন্মস্থ এই প্রতিবন্ধী। আমি এই কর্ম করি, খাই। বড় ভাই আমার শিখেছে। আমি এই কাজ 9 বছর হলে করতেছি আর কি। মোটামুটি ভালোই লাগে আমার পক্ষে। আমার দুনিয়ার ধন্যবাদ যে আমি যদি চড়িবড়ি খাইতে পারি আর কি, মানুষের কাছে হাত পাতার আমার না লাগে। আমার মতো লোক তো বহুত লোকে তো বিক্রি করে খায়, হাত পাতে খায়।
না, আমি এই কাজটা কর্মটা ধরছি হিসাবে আমি ঠ্যান মাসির কাছে হাত না পাতাই, এই কারণের জন্য আমি এই কাজটা নিজের জন্য আর কি ধরছি আর কি। ইচ্ছা শক্তি বড় শক্তি, যা মানুষকে কর্মের পথে ধাবিত করে, সে হোক প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধী। এমনই একজন আত্মপ্রত্যয়ী মানুষ যার নাম সাহেব আলী। তার দুটি পা নেই, তাতে তার দুঃখ নেই। সব বাধা পেরিয়ে এখন সে বাইসাইকেলের মেকানিকের কাজ করে সুখে শান্তিতে বসবাস করছে। কেমন করে সম্ভব হলো, এখন তার মুখে শুনব তার জীবনের গল্প। আমার যখন বুদ্ধিমান হইলাম তখন অনেক চিন্তাধারা করি, চিন্তাধারা করতে 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 তখন ঘোরাফেরা বেড়াতে 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 তখন আমি যখন আরও একটু বুদ্ধি হলো তখন আমি গাইবান্ধা একদিন গেলাম। তো যাই বড় ব্রিজ মডার্ন, ওখানে আমি গেলাম, যা দেখি এক মেকারি করতেছে, নাম হলো ধেরেন, হিন্দু মানুষ। সেখানে আমি তার সাথে যাই বসলাম, বসে করলাম দাদা আমি কী করি, আমাকে একটু মেকারি শিখলাম। হয়তো কয়লা তুমি কৌশল মানুষ কীভাবে মেকারি শিখবে, আমি বসবে যেটুকু শিখবো এইটুকু শিখবো। তো তখন আমি ওই মেকারিটা ওখানে মেকারিটা এক বছরে আমি মেকারিটা আমার একটু ব্রেন ভালো, ঠ্যাঙ্গের অবস্থা খারাপ, ব্রেন একটু ভালো। তো এক বছরে আমি মেকারিটা শিখিয়ে আসি বাড়িতে আসি বাড়িতে আমি দোকানদারি করলাম আমার নিজের স্থান জায়গাতে। তো করিয়ে কিছুদিন যাবৎ করিয়ে তখন মনে করলাম যে স্থান আমার গ্রামত পোষাতেছি না, তখন আমি টাউনে এলাম, সাদুলপুরে এলাম। সাদুলপুরে আসি আমি দোকানপাট টলঘর দিয়ে তখন থেকে আমি মেকারি করলাম। মেকারি করার পর আমি বিয়ে করলাম। বিবাহ করার পর আমার 5টা বাচ্চা, আমার 3টে মেয়ে আর 2টে হলো ছেলে। আমার এখনও কর্নেলা হয়নি, কি আবার কর্নেলা হওয়ার চাচ্ছি। আর 3 মেয়েকে আমি বিয়ে শাদী দিছি এই কর্মর ওপরে মেসেজ করিয়ে, এই কর্ম দিয়ে। তো এখন আমার এই কর্মটা নিয়ে আসি, আমার খুব সুন্দরভাবে আমি চলাফেরা করতেছি, আমার কোনো অভাব অভিযোগ কিছু হয় না, আল্লাহ আমাকে চলাতেছি। আমার মতো যারা প্রতিবন্ধী, হয়তো একটা হাত বেঁকা, হয়তো একটা পাও বেঁকা, হয়তো একটা ঠ্যাং বেঁকা, তাদের ঘরে আমি বলি যে তোরা ইলে সমস্ত অসাল মানুষ, তোরা যে কেউ সাহায্য করিবার না, কেউ ভিক্ষা করিবার, ভিক্ষা জিনিসটা খুব খারাপ, তোরা ভিক্ষা সাথী করে না, হয়তো কেউ পানের দোকান দাও, কেউ হয়তো মেকারি কাজ শেখো, যে কোনো কর্ম তোরা শেখো। আমি প্রতিবন্ধী হিসেবে যে কর্মটা আমি শিখছি, এই কর্মটা দিয়ে যেন আমি জীবনকে নির্ভর করতে পারি, আমার যেন কোনো অভাব অভিযোগ যেন না হয়, এই কর্মের উপরে বিশেষ করিয়া যেন আমার জীবনটা এই কর্ম করি খায়া যেন আমার জীবনটা মৃত্যু হয়ে যায়, যেন আমার কারো কাছে কোনো হাত পাতার লাগে না, কারো কাছে যেন কোনো আমার কোনো নত হওয়া লাগে না, আল্লাহ যেন আমাকে এইভাবে সুফলাফল করে। 2021 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত হয় ডিজিটাল ওয়ার্ল্ড মেলা 2014। এই মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয় তুলে ধরা হয় ডিজিটাল প্রেমী অজস্র মানুষের কাছে। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ডিজিটাল ওয়ার্ল্ড মেলা 2014। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী মানুষ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মেলা। আমরা আসলে মূলত কাজ করছি প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয় করেই এবং তাদেরকে একত্রিত করেই ঝালকাঠি জেলায় একটি সুন্দর একটি সংগঠন হিসেবে তাদেরকে একত্রিত করে তাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, আইজিএ প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখান থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা সবসময় কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে আজকে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে। আমি বিশ্বাস করি যে আমি নিজে যেহেতু ক্লাস 7-এ থাকতে অ্যাক্সিডেন্ট করে তারপরে এই পর্যন্ত আমি পড়ালেখা শেষ করেছি, এবং আমি বিশ্বাস করি যে প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নের ক্ষেত্রে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য অবশ্যই তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এবং পাশাপাশি যে জিনিসটা দরকার, আমি বিশ্বাস করি যে বর্তমান গভর্নমেন্টের যে একটি যুগান্তকারী পদক্ষেপ যে আইসিটির উপরে জোর দেওয়া এবং সেখানে প্রতিবন্ধীদের অ্যাক্সেসটা খুব জরুরি এবং কার্যকরী ভূমিকা রাখতে পারে, এবং প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তি যদি সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারে এবং ল্যাপটপ, কম্পিউটার বিনামূল্যে তাদেরকে যদি প্রদান করা যায় এবং তারা যদি এই আইসিটি সেক্টরে কাজ করার সুযোগ পায় এবং তারা বসে বসে অনেক আর্নিং মেম্বার হিসেবে সমাজে এবং পরিবারে একটি ভূমিকা পালন করতে পারবে। প্রতিবন্ধী মানুষের জন্য তথ্য প্রযুক্তি কিন্তু তার প্রতিবন্ধকতাকে কমিয়ে দেয়। আপনি দেখতে পাচ্ছেন আমি নিজে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আমি কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আমি কম্পিউটার নিজে চালাই। এভাবে আমরা ইপসা থেকেই প্রায় 250 ছেলে মেয়েকে ট্রেনিং দিয়েছি তথ্য প্রযুক্তিতে, এবং তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। এছাড়াও সরকারও চেষ্টা করছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এবং অন্যান্য প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের জন্য সরকারি কোটা আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার হচ্ছে প্রতিবন্ধী বান্ধব, এবং শত শত প্রতিবন্ধী মানুষের সরকারি পর্যায়ে কিন্তু চাকরি হয়েছে, শিক্ষক হিসাবে তারা নিয়োগ পেয়েছে, এবং তারা কম্পিউটার চালিয়ে কিন্তু শিক্ষা দান করছেন। এ ধরনের অনেক উদাহরণ কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এই জন্য দরকার আরও প্রশিক্ষণ
এবং প্রতিবন্ধী মানুষদেরকে বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ আরও দিতে হবে এবং নতুন নতুন সফটওয়্যার তৈরি করতে হবে এবং এটা মানুষকে জানাতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের আগামী দিনে যারা তরুণ সমাজ, যারা দেশকে গড়ে তুলবে, যাদের হাতে আগামী দিনে বাংলাদেশ, তাদের পদচারণা আপনি দেখি বুঝতে পারছেন যে তারা কতটা আগ্রহ নিয়ে এই মেলায় আসছে। হ্যাঁ, মেলায় আসলে যেটা হবে, এখানে হবে যেটা যে আমাদের দেশটা আইটি সেক্টরে কতটুকু এগিয়েছে, আমরা কি কি কাজ করছি, সরকারি বেসরকারি উদ্যোগে কি কি কাজ পরিচালিত হচ্ছে, সরকারি সেবাগুলো সহজ করার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ কিভাবে কাজ করছে, কতগুলো সার্ভিস এখন আমরা মানুষের হাতের মুঠোয় ডোর স্টেপে নিয়ে এসেছি। যেমন আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো কীভাবে কাজ করছে, ডিসি অফিসগুলোতে অনলাইন কী কী সেবা পাওয়া যায়, মন্ত্রণালয়গুলোতে অনলাইন সেবা কী কী পাওয়া যায়। একটি উদাহরণ আমি এই প্রসঙ্গে দিতে চাই। আমাদের যে ন্যাশনাল ওয়েব পোর্টাল, যেখানে আমাদের 25,000 পোর্টাল রয়েছে তথ্য বাতায়ন, জাতীয় তথ্য বাতায়ন, সেটা আর কিছুদিনের মধ্যেই আশা করছি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। এখনও সেটা অনলাইনে আছে, পরীক্ষামূলক দেওয়া আছে। সেখানে কিন্তু সমস্ত বিভাগ, মন্ত্রণালয়ের, সরকারের বেসরকারি সকল উদ্যোক্তাদের 25,000 পোর্টাল একটা বাস্কেটে রাখা হয়েছে। মেলায় আসলে এই পোর্টাল সম্পর্কে জানতে পারছে, মেলায় আসলে আমাদের কী কী ইনোভেশন হয়েছে সে সম্পর্কে জানতে পারছে, জব অপরচুনিটি কী কী সৃষ্টি হতে পারে এই কাজগুলোর মধ্য দিয়ে সে সম্পর্কে জানতে পারছে। সেমিনার, সিম্পোজিয়ামে অংশ নিয়ে তাদের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক প্রতিবন্ধী ব্যক্তি অনেক সফলতার পরিচয় দিয়েছে। আজকে প্রচুর প্রতিবন্ধী ব্যক্তি সরকার নিয়োগ করেছে শিক্ষক হিসাবে এবং সরকারের বিভিন্ন কর্মসংস্থা, বিভিন্ন পদমর্যাদায় আজকে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করছে এবং ব্যুরোক্রেট হিসাবেও প্রতিবন্ধী ব্যক্তিরা নিয়োগ পেয়েছে। আজকে এই প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন গার্মেন্টসে কাজ করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এই প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সুবিধা আমরা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে আজকে আমাদের দেশে যে সকল প্রতিবন্ধী আছে, এটা বলা হয় প্রায় 2 কোটির অধিক প্রতিবন্ধী মানুষ বাংলাদেশে আছে। এই 2 কোটি প্রতিবন্ধী মানুষ যদি কর্মসংস্থানের সুযোগ হয়, তাহলে রাষ্ট্র এবং আমাদের দেশের অর্থনীতি এবং সরকারের যে ইচ্ছা যে মধ্য আয়ের রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে উন্নীত করবে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্ম করতে চাইলে কোনো বাধাই তাকে আটকাতে পারে না। শিরিন আক্তার এমনই একজন দৃষ্টি প্রতিবন্ধী আত্মপ্রত্যয়ী নারী। সে দৃষ্টি প্রতিবন্ধী নারী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ডিআরপিআই প্রকল্পের দেশীয় সমন্বয়কারী হিসেবে কাজ করছি। আমাদের সরকার বলেছেন, আমরা সবাই জানি যে সরকারের একটি ভিশন আছে 2021 সাল পর্যন্ত, যে বাংলাদেশকে আমরা মধ্য আয়ের দেশে পরিণত করতে চাই। কিন্তু যদি আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উপযুক্ত এবং নিরাপদ কর্মপরিবেশ তাদের জন্য সৃষ্টি করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে কখনোই বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে না। এবং এই স্বপ্নকে সামনে নিয়ে আমরা একটি প্রকল্প শুরু করতে যাচ্ছি ক্যানাডার সহযোগিতায়, বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত এবং নিরাপদ কর্মপরিবেশ। এবং আমাদের নিজস্ব মতামত এবং বিভিন্ন শিল্পপতি এবং যারা বিভিন্ন সেক্টরের যে অ্যাসোসিয়েশন আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং এমপ্লয়ার্স যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলে আমরা সকলে একমত হয়েছি যে বাংলাদেশে বেশ কিছু সেক্টর আছে যেগুলো আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করতে পারে এবং বাংলাদেশের অধিকাংশ আয় ইনকাম যেখান থেকে আসে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং বাংলাদেশের যে চামড়া শিল্প আছে, পাট শিল্প আছে। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আমরা যদি যারা মালিক আছেন তাদের সাথে আমরা আলোচনা করে আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি কি জিনিস প্রয়োজন, খুব অল্প জিনিস প্রয়োজন, যেমন আমরা যদি ভৌত অবকাঠামো ঠিক করতে পারি এবং আমরা যদি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি যে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করতে পারে, তাহলে দেখা যাবে যে মালিকরাই বেশি উপকৃত হবেন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কাজে নিয়োজিত করতে পারলে। কিন্তু এই জিনিসটা তাদের মধ্যে তৈরি করতে হবে। এবং আমি জানি যে আমাদের বর্তমান সরকার যথেষ্ট সচেতন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। তিনি তার প্রচেষ্টায় প্রতিবন্ধী ইউএন কনভেনশনের আলোকে প্রতিবন্ধী আইন প্রণীত হয়েছে, সেটা অনুমোদন হয়েছে এবং বর্তমানে এর আলোকে আইনের নীতিমালা তৈরি হতে যাচ্ছে।
এবং যেহেতু সে সচেতন, আমাদের জন্য এটা একটা বড় সুযোগ যে আমরা সবাই মিলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করব এবং সকলের সমন্বয়ে আমরা যদি একটি মধ্য আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করতে পারি, তখন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করার জন্য। আমাদের যে 2,40,00,000 প্রতিবন্ধী ব্যক্তি আছে, তাদের অন্তর্ভুক্তি একান্ত প্রয়োজন এবং একীভূত কর্মপরিবেশের সমন্বয়ে সম্ভব একটি মধ্য আয়ের বাংলাদেশ তৈরি করা। বাংলাদেশে সরকারের পাশাপাশি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করছে এবং এই সংগঠনটি একটি অধিকার ভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্নমুখী কর্মকাণ্ডের পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। আজকে আমাদের দেশে এই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান উন্নয়নে এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা সৃষ্টিতে আমাদের আগামীতে আমাদের পরিকল্পনা হচ্ছে এই দেশে যারা কর্মসংস্থান সৃষ্টিকারী যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের মালিকদেরকে, নিয়োগ কর্তৃপক্ষদেরকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যেন নিয়োগ করা হয়, সেই জন্য তাদেরকে আমরা সচেতন করব এবং এদের নিয়ে আমরা কাজ করব যেন প্রতিবন্ধী ব্যক্তিরা এই সমস্ত কর্মসংস্থানের মাধ্যমে রাষ্ট্রকে এবং এদেশের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই এই কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করার কাজে যেই প্রতিষ্ঠানটি আমাদেরকে উৎসাহিত করেছে, কানাডা ভিত্তিক ইয়র্ক ইউনিভার্সিটির অধীনে ডিসেবিলিটি রাইট প্রমোশন ইন্টারন্যাশনাল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমরা অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির পক্ষে কাজ করতে। এর মধ্যে ঢাকা ডিসিসিআই এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিকে, আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সরকারকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, কারণ তিনি প্রতিটি বক্তব্যে এই প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টিকে উনি নিয়ে আসেন এবং জনগণকে ওনার বক্তব্যের মাধ্যমে সচেতন করেন। পলা, যিনি ডিসেবিলিটি রাইট প্রমোশন ইন্টারন্যাশনালের কোঅর্ডিনেটর এবং ইন্টারন্যাশনাল প্রজেক্টের তিনি কোঅর্ডিনেট করেন এবং এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া সহ আরও অনেকগুলো দেশে এই কর্মকাণ্ড ওনারা করবেন এই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের উন্নয়নের জন্য, সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে সহযোগিতা করছেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট। So we are with a research project based out of York University in Toronto, Canada. And this is a long-term research project that was established by Professor Marcia Ryu and Bengt Lindqvist, who is the Special Rapporteur on Disability with the UN. And this has been running for approximately 12 years, and we have done research and monitoring internationally based on monitoring the rights of people with disabilities. We're now establishing a project here in Bangladesh, also in India, in Hyderabad, and Kathmandu, and Nepal. This is a 5-year project. It's partly funded by the Canadian government and also in partnership with York University. We partner here with BPKS, which is a Disability Persons Organization. And the main goal of the project is to focus on the employment of people with disabilities and to open more opportunities for people to get jobs here in Bangladesh. And we've seen that we want to be more unique in the approach of actually talking with employers, engaging with employers, and using the business case for employing people with disabilities. We want to share experiences we've learned from other countries, from Canada, and also learn from people here in Bangladesh and in businesses and employers. So we thank you for having us, and we look forward to working here over the coming years. আমাদের দেশে কানাডা ভিত্তিক যে ইয়র্ক ইউনিভার্সিটি আছে, সেই ইয়র্ক ইউনিভার্সিটির আওতায়
ডিসেবিলিটি রাইট প্রমোশন ইন্টারন্যাশনাল তার প্রতিনিধি এখানে আছেন ইয়র্ক ইউনিভার্সিটির একজন প্রফেসর ক্যামেরন গ্র্যাম। তিনি এই বিষয়ের উপরে তার দেশেও একটি জাতীয় সংগঠনেরও তিনি একজন সভাপতি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং তিনি এই কাজের সাথে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেই জন্য তিনি বাংলাদেশে এসেছেন। We have significant experience internationally working with people with disability, trying to find ways of increasing their employment in various sectors. You can work with the people themselves to give them training and skills and make them ready for jobs. But we need to understand better what the role of the employers themselves is, because nothing is going to change for the people with disabilities until employers understand the best way to get good value out of them as employees. So we're working with employers here to find out what is the particular capabilities of industries and companies in Bangladesh. We've been fortunate to meet with many people here who have great insight into the employment of people with disabilities. We've gone to see companies like Kia and talked to them about the fact that they're so successful at employing as many as 20% of their workforce being people with disabilities. We've been working with BRAC, and they are very interested in moving ahead with employment for people with disability in the banking sector. Each industry is different, and we want to bring employers together to talk about what they can learn from each other in different sectors. Of course, we have experience in Canada and in many other countries that we've been working in, but those lessons don't always translate exactly into what's good for Bangladesh. So we need to work to learn from companies in Bangladesh what works best for them. But a general thing that we've learned is that in order for companies to get the most out of people with disabilities, they have to understand that, first of all, these are employees who have aspirations and skills themselves. They're not simply people with disabilities, but they're people with talents. And we find that as employers begin to work with them to understand the best way to get good value out of them as employees, the employers develop the skill of understanding all their employees better. And we find productivity in the workforce goes up. And this has been shown in many companies in North America and in Europe. And we want to show now how that is already working for companies in Bangladesh. We also find that when you get employees with disabilities working on your products and your services, they find ways of making them better. And as you begin to specialize your products and your services so that they are adaptable to people with disabilities, they become better products for everybody, and all your customers benefit. And this is what gives companies a competitive advantage. Companies that take disability seriously and begin to build questions of disability into their and accessibility into their products and services become much more competitive in industry. And this has been shown in studies on the U.S. stock market. We have a graduate of the school that I teach at, the Schulich School of Business at York University, Rich Donovan, has done research on companies on the U.S. stock market and shown that those that work better with people with disabilities actually outperform the stock market. So there are significant lessons here. But in Bangladesh, the situation is unique, and we need to work to translate those lessons into the Bangladesh context and learn from Bangladesh companies insights that no one else has thought of that we can then bring back to the international community. We've got good support from the Dhaka Chamber of Commerce. We've got good support from the governor of the central bank, Dr. Rahman. And we have had success in making contacts, particularly through our local contacts. We have a very wonderful contact in BPKS, which has great experience working with people with disabilities here in Bangladesh, and we're fortunate to have them as a partner in this venture. প্রতিবন্ধীরা এ সমাজের, এ রাষ্ট্রের। তাদের ছাড়া কোনোভাবেই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আসুন তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেই, শিক্ষা দীক্ষায় সুশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেই। তাহলেই আমরা দুঃখী দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারব। বন্ধুরা, আজ আর নয়,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়।